এখানে আসলে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সুন্দর একটা নির্বাচন যে কীভাবে করছে, একটা শক্তিশালী দল স্টেক হোল্ডার ছাড়া গণতন্ত্রের কোন মানদণ্ডে এভাবে ভোট করছে আমি জানি না। এইটা কিন্তু আমি বারবার শুরু থেকে বলছি যে এখানে আওয়ামী লীগকে গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করানোর জন্য দরকার, ভোট চুরি ঠেকানোর জন্য হলেও, পাহারাদার হিসেবে রাখার জন্য হলেও আওয়ামী লীগকে দরকার। এছাড়া এটা ঠেকানোর কারো সক্ষমতা সেভাবে নাই। আজকে এইভাবে যদি বোরকা পরে ভোট চুরি করে, যেহেতু ওরা এনআইডি কার্ডগুলো সংগ্রহ করছে, সক্রিয় ভোটার, নিষ্ক্রিয় ভোটারগুলো ভোট দিলে বলেন তো বিএনপি ভাইরা কীভাবে ঠেকাবেন? কীভাবে ঠেকাবেন? তাহলে তো আপনারা নাস্তিক হয়ে যাবেন ঠেকাতে গেলে। আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন তালিকাসহ ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করাতে এদের অনেক আপত্তি ছিল, এরা আন্দোলন করছে যে কেন ছবিসহ ভোটার তালিকা করা হলো। ছবি ছাড়া ভোটার তালিকা হলে এদের কী ধরনের মজা আজকে তো বুঝতে পারছেন। সিল সহ জামাতের লোকরা ধরা পড়েছে। চিন্তা করতে পারেন, ব্যালট সিল কি একটা অবস্থা। কিভাবে কি করবেন, কিভাবে নিয়ন্ত্রণ করবেন? একটা মানুষ ধরেন ভোট দিতে গেছে, তার পকেটে ব্যালট পেপার সিল মারা 10টা ব্যালট পেপার দিয়ে দিছে, জাস্ট ওইটা প্রিন্ট করে দিয়ে দিচ্ছে। এটা তো নির্বাচন কমিশন থেকে ইজিলি ব্যালট পেপারের কপি নিতে পারবে, অথবা নির্বাচন কমিশন থেকেই প্রিন্ট দিয়ে লক্ষ লক্ষ পিস নিতে পারবে। কিভাবে নিয়ন্ত্রণ করবেন? কোনো নিয়ন্ত্রণ করার উপায় আছে? একটা লোক ভোট দিতে গেছে, সে পকেটে আরও এক্সট্রা 5টা ব্যালট পাইছে, সেটা সিল মারি নিয়ে চলে গেছে। কিভাবে নিয়ন্ত্রণ করবেন? তো এই বিষয়গুলো কিভাবে যে হবে, এবার ভোট চুরির মহা উৎসবের একটা জায়গায় জামাত শিবির পৌঁছে গেছে। ধরা না খাইলে শুধু মুখে মুখে মানুষ বলতো, কোনো প্রমাণ পাইতো না। আজকে প্রমাণ পাওয়াতে এই রকম একটা অবস্থায় চলে আসছে। আজকে আরেকটা প্রশ্ন বিষয়ে আলোচনা হবে যে কেন ডক্টর ইউনূসের সরকার একটা ঝুলন্ত সরকার চায়। আজকে আপনাদেরকে প্রশ্ন করছি যে কেন এরা ঝুলন্ত সরকার চায়, এবং হ্যাঁ এবং না ভোটের মধ্যে কী ধরনের কারিশমা আছে। প্রশ্ন বেশি করলে ভাই বলবেন পেঁচাইছি। শুধু একটা প্রশ্ন করি, হ্যাঁ এবং না যে ভোট আপনারা দিবেন, খুব ভালো কথা, আপনি হ্যাঁ দেন না দেন, যেখানে খুশি তা দেন, আমিও যেখানে ভালো লাগে সেখানে দেব। একটা নৈতিক প্রশ্ন সবার করার অধিকার আছে যে এই হ্যাঁ এবং না এর ভিতরে ব্যাখ্যা কী। এই তালিকাটা আমরা চাই যে কোন তালিকার উপরে আমরা হ্যাঁ এবং না দিচ্ছি, কোন তালিকার উপরে। আমরা যদি বদিউল আলম মজুমদারের একটা স্টেটমেন্ট শুনি যে এই সংবিধানের সংস্কারের উপরে যেই অবস্থা বিরাজ করছে, তার একটা কথা যে একটা আনস্টেবল গভর্নমেন্ট হবে, এবং আরেকজন সংস্কার কমিশনের দায়িত্বশীল বলেছে একটা ঝুলন্ত সরকার হবে। আচ্ছা, আনস্টেবল সরকার এবং ঝুলন্ত সরকার হলে লাভ কি? বাংলাদেশ আজকে অস্থিতিশীল অবস্থার কারণে যে ব্যবসা বাণিজ্য লস হয়ে আছে, যে ভঙ্গুর অর্থনীতি, আনস্টেবল একটা গভর্নমেন্ট হলেও সেই ভঙ্গুর অর্থনীতি আপনারা পাবেন। কর্মসংস্থানের সমস্যা হবে, মানুষ বিনিয়োগে আস্থা পাবে না। সবচেয়ে বড় সমস্যা যে বিনিয়োগে আস্থা পাবে না। স্টেবল ব্যবসায়ীরা কিন্তু রাজনীতিবিদদের টাকা দিতে চায়, বিনিময়ে সেফটি চায়। একটা আনস্টেবল অবস্থায় ব্যবসায়ীরা কোন পক্ষকে টাকা দিয়ে সেফটি নিশ্চিত করে নিরাপদে ব্যবসা করবে বলেন আপনারা? অনেকে বলবে যে ব্যবসায়ীরা কেন টাকা দেবে। ভাই, বাংলাদেশের রাজনীতি, কোন দলের রাজনীতি ব্যবসায়ীদের টাকা চলে না? আপনাদেরকে জিজ্ঞাসা করছি, কোন দল? জামাতের শফিকুর রহমান একটা বড় ব্যবসায়ী গ্রুপের হেলিকপ্টারে করে গেছে না? কেন গেছে? ওই কোম্পানি ব্যাকআপ হিসেবে নেওয়ার জন্য তাকে ওই হেলিকপ্টারে চড়াইছে। এই বিষয়গুলো আপনারা সহজভাবে নেবেন, কিন্তু আমি সহজভাবে নেই না। ঝুলন্ত গভর্নমেন্ট কেন চাই সেই প্রশ্নের এখনও উত্তর আমি আপনাদের দেইনি। ঝুলন্ত সরকার আলী রিয়াজ স্যাররা এই জন্য চায় যাতে করে মাঝে মাঝে ওদের গুরুত্ব সৃষ্টি হয়। ওরা যে জনগণের ম্যান্ডেট ছাড়া মাতব্বরি করে, খবরদারি করে, বিদেশি নাগরিক হয়েও এখানে এসে উপদেষ্টা হয়, ওদের খবরদারি যেন থাকে, এই জন্য একটা ঝুলন্ত গভর্নমেন্ট ওদের খুবই প্রয়োজন। এই ঝুলন্ত গভর্নমেন্টের ফাঁদ বিএনপি বোঝে নাই। যদি বুঝতো তাহলে এইভাবে ফাংশন করতো না। বিএনপির মারাত্মক দোষ রয়েছে এই সরকার এই পর্যায়ে আসার জন্য, জামাতের এই পর্যায়ে আসার জন্য। যেই জায়গায় কর্তৃত্ব নেওয়ার কথা ছিল স্বাধীনতার সপক্ষের শক্তি হিসেবে, বিএনপি সেই জায়গায় কর্তৃত্ব নেয়নি কেন? এর দায় বিএনপিকে নিতে হবে। কেন নেয়নি? কেন জায়গায় জায়গায় জামাতের এই জামাত শিবির রাজাকার এদেরকে স্পেস দিয়েছে, এই স্পেস দিয়েছে, ঢিল দিয়েছে কেন? এর দায় বিএনপিকে নিতে হবে। আর জামাতের কি প্রয়োজন জানেন? জামাতের একটা আনস্টেবল গভর্নমেন্ট প্রয়োজন, আনস্টেবল রাষ্ট্র প্রয়োজন। সর্বশেষ বলি, জামাতের একটা যুদ্ধ প্রয়োজন, একটা বড় যুদ্ধ প্রয়োজন, একটা বড় সংঘাত প্রয়োজন, একটা বড় ম্যাসাকার প্রয়োজন। 24-এ যেই ম্যাসাকার, যেই গণহত্যাটা ব্যাপক আকারে হয়নি, জামাতের মন খারাপ। কেন সেনাবাহিনী
কেন সেনাবাহিনী আইসা সব নিয়ন্ত্রণ নিয়ে নিল, কেন সেনাবাহিনী সব কিছু শান্ত করে দিল, কেন দেশে শান্তি প্রতিষ্ঠা হলো কিছুটা? জামাতের মন খারাপ। জামাতের দরকার ছিল বড় একটা ভায়োলেন্স। জামাত এখনও চাই সামনে বড় একটা ভায়োলেন্স, একটা বড় ভায়োলেন্সের মাধ্যমে ওরা এমন একটা পরিস্থিতি চাই। 1947 সালের মিথ যেরকম 1971 সালের লড়াই দিয়ে ভেঙে গেছিল, তেমনি 1971 সালের মিথকে ভাঙার জন্য জামাত এমন একটা সংঘাত চাই, এমন একটা রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চাই, যার মধ্য দিয়ে 71-এর মিথ ভেঙে খান খান হয়ে যাবে এবং জামাত নতুন বাংলাদেশের প্রেসক্রিপশন প্রদান করবে। এগুলো যারা বোঝে না, রাজনীতি বোঝে না তারা। তো যাই হোক এই জামাত শিবির রাজাকাররা আজকে ভোট চুরির নীল নকশা করছে। আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়গুলোতে এরা কীভাবে নীল নকশা করেছে। আমরা নীলক্ষেতের ব্যালট দেখিনি, কিন্তু কিছু করার নাই। ডক্টর ইউনূস সাক্ষাৎ এদেরকে পৃষ্ঠপোষকতা করছে, হাসনাত আবদুল্লাহ একটা ত্রাণচোর। এই ত্রাণচোর ওদেরকে কথা বলে সরকারের কাছে টাকা দিয়েছে, সরকারের কাছে 100 কোটি টাকা ছিল। 2 দিনের সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সরকারি প্রতিষ্ঠানে 2 দিনের বেতন কেটে টাকা হয়েছিল। 100 কোটি 2 দিনের বেতন আর এই সমন্বয়কদের জমানো টাকা, এগুলো কি ব্যাংকে রাখার জন্য দেওয়া হয়েছে? হ্যাঁ, ব্যাংকে রেখেছিল কেন নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুরের লোকরা পায়নি? এরা ভয়তে ওই এলাকায় যায় না, ওই এলাকায় কথাই বলে না। আজকে এই ত্রাণচোরকে ডক্টর ইউনূস তার ডিজাইনের মাধ্যমে একটা নির্যাতিত, নিপীড়িত, একটা অসহায় একজন প্রার্থী, যে যারা দেশে থাকতে পারে নাই, কোনো ব্যবসা করতে পারে নাই। আমি একটা এক্সাম্পল দিই, 353টা গার্মেন্টস যে এখান থেকে বন্ধ হয়ে গেছে, সেই সকল গার্মেন্টস কি ব্যাংক লোন নেয়নি? তারা এখান থেকে চলে গেছে কেন? এই মববাজদের অত্যাচারের কারণে চলে গেছে। ঠিক একইভাবে 2008 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে, বিএনপির কেউ ব্যবসা করতে পারেনি, ব্যবসা বাণিজ্য ফালায় সব চলে গেছে, কোনো কিচ্ছু করতে পারেনি, সুযোগ নাই, অত্যাচার, নিপীড়ন, জেল কাটবে না, ব্যবসা করবে। একই অবস্থা এখন আওয়ামী লীগের ক্ষেত্রে তৈরি হয়েছে। মাঝখান থেকে জামাত আগেও আরামে ছিল, এখনও আরামে আছে এখনও। তো এই বিষয়গুলোর ব্যাখ্যা বিশ্লেষণ, ত্রাণচোররা বড় বড় কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করবে, বেটা ত্রাণে টাকা কই? তোদের তো সামান্য লোভ সামলাতে পারিস নি, 2 দিনের মাথায় লুটপাট করে ফুলে ফাঁপে একবার পটল হয়ে গেছে একটা। হ্যাঁ, হান্নান মাসুদ 2 সমন্বয়ককে উদ্ধার করে নিয়ে একটা চাঁদাবাজি করছে, পরে এই 2 সমন্বয়ক আবার আরেক চাঁদাবাজির ক্ষেত্রে ধরা পড়ছে। আসিফ মাহমুদ চুরি করছে গুলশানে গিয়ে, এই যে কি ওর নাম, অপু আর একটা কি যেন নাম ভুলে গেলাম, এই যে চাঁদাবাজি করতে গেছিল, আসিফ দাঁড়াইছিল না ওখানে, বাইক নিয়ে গেছে না, সিসিটিভি ফুটেজ আছে না, কেউ কিচ্ছু করছে এদের চুরির বিরুদ্ধে? এদেরকে কেউ একটা জিজ্ঞাসা করছে? কোনোদিন কোনো গোয়েন্দা সংস্থা থেকে দেখে জিজ্ঞাসা করা হয়েছে যে কেন আপনি ওখানে গেছিলেন? কোনো তদন্ত হয়েছে? বন্দুক নিয়ে বিমানবন্দরে ধরা পড়ছিল আওয়ামী লীগের এক নেতা, শেখ হাসিনা তাকে গ্রেপ্তার করছিল, আইনের আওতায় আনছিল। এই ঠিক একই অস্ত্র নিয়ে আসিফ মাহমুদ বিমানবন্দরে গেছে না, ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে ডক্টর ইউনূস? নেবে না। এদের চুরি, বাটপারি, লুটপাট, ব্যাংক ডাকাত সব কিছু সত্ত্বেও এরা হলো ফেরেস্তা। এই ত্রাণচোর আর রাজাকাররা একত্রিত হয়েছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, একটা সুন্দর নির্বাচনের জন্য। খুব সুন্দরভাবে এখানে বাংলাদেশের বড় একটা রাজনৈতিক দলকে বাইরে রাখছে।